নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী নির্ঝরানন্দের লেখা থেকে পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে কিছু বলবো। আমি ভূতেশানন্দজিকে প্রথম দেখি 1938 সালে। তখন তিনি শিলং আশ্রমের অধ্যক্ষ। সেই সময় শিলং আশ্রমে ছিলেন তাঁর বন্ধু রামময় মহারাজ। তিনি কিন্তু মায়ের সেবক রামময় মহারাজ নন। এই রামময় মহারাজ বাল্যজীবন থেকেই স্বামী ভূতেশানন্দজির বন্ধু ছিলেন। একসঙ্গে তাঁরা স্বামীজির শিষ্য জ্ঞান মহারাজের কাছে যেতেন। আমরাও মঠে এসে জ্ঞান মহারাজের কাছে যেতাম। তাঁর কাছে কত কথাও শুনতাম। জ্ঞান মহারাজ বলতেন আধ্যাত্মিক আড্ডা। জ্ঞান মহারাজ যুবকদের আকর্ষণ করতেন, প্রেরণা দিতেন। তাঁর স্বভাব এমন ছিল যে আমাদের মতো বয়োকনিষ্ঠদেরও তিনি আপনি সম্বোধন করতেন। কাউকে পদস্পর্শ করতে দিতেন না। তিনি স্বামীজির শিষ্য ছিলেন। শেষ জীবন পর্যন্ত বেলুর মঠেই কাটিয়েছিলেন। স্বামীজির নির্দেশে নৈষ্ঠিক ব্রহ্মচারীর জীবন কাটিয়েছিলেন তিনি। একটি কথা মনে পড়ছে, সেটা 1943-44 সাল। সমস্ত বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। কলকাতার রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ মরে পড়ে থাকত। বেলুর মঠ থেকে তখন বিভিন্ন জায়গায় 100টি ত্রাণ শিবির খুলে ত্রাণের ব্যবস্থা হয়েছিল। মানুষের দুর্দশা দেখে খুব কষ্ট হতো। আমি জ্ঞান মহারাজকে বলেছিলাম, মহারাজ, এই যে এত লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে, আজ যদি স্বামীজি বেঁচে থাকতেন তিনি কি করতেন বলুন তো? জ্ঞান মহারাজ খুব মজার মানুষ ছিলেন। রহস্য করে বললেন, ও, আপনি তাও জানেন না? তাই তো তিনি আগেই পালিয়েছেন। যুবকরা খুব সহজেই তাঁর প্রতি আকৃষ্ট হতো। এর ভিতর দিয়ে স্বামীজির ভাব তাদের মধ্যে ঢুকে পড়ত। একটা সময়ে এই যুবকদের মধ্যে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজও ছিলেন। হাওড়াতে জ্ঞান মহারাজের একটি আশ্রম ছিল। তিনি আশ্রমের নাম রেখেছিলেন আমাদের কুঠির। তিনি চাইতেন যুবকরা সব সেখানে থাকবে। ভূতেশানন্দজি মহারাজ মাঝে মাঝে আসতেন, থাকতেন সেখানে। তখন ওই রামময় মহারাজ, ভবতারণ মহারাজ, এরা সব আসতেন। আর ছিলেন ভূতেশানন্দজি মহারাজের বন্ধু ফণী মহারাজ। পরে তিনি জামতারা আশ্রমের অধ্যক্ষ হন। তাঁরা দুই বন্ধু একই দিনে স্বামী শারদানন্দজির কাছে দীক্ষা নিয়েছিলেন। ভূত মানে প্রাণী। সমস্ত প্রাণীদের যিনি ঈশ্বর বা প্রভু, তাকেই বলি ভূতেশ বা মহাদেব। শিবকে আমরা বলি ভূতপ্রেত নিয়ে থাকেন, কিন্তু শিবের ভূত মানে ভূতপ্রেত নয়, জগতের সকল প্রাণী। ভূতেশানন্দজি যখন মঠে থাকতেন তখন ভবতারণ মহারাজ ঠাট্টা করে তাঁকে এই ভূত বলে ডাকতেন। তাকে খুব ভালোবাসতেন আর ভালোবেসেই ডাকতেন, আর তিনিও ওই ডাকে সাড়াও দিতেন। শিলং থেকে তিনি তখন মঠে আসতেন। আমরা তখন বুঝতে পারিনি তিনি কত মহান। কয়েক বছর পরে তাঁকে শিলং থেকে বেলুর মঠে আসতে হলো। তারপর তাঁকে রাজকোট পাঠানো হলো। তখন রাজকোট আশ্রমে খুব গণ্ডগোল হচ্ছিল। ওখানে তাঁকে খুবই কষ্ট করতে হয়েছে, কারণ রাজকোট আশ্রমে তখন খুব দুরবস্থা, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে।
তিনি ধীর স্থিরভাবে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন। শেষে মঠ কর্তৃপক্ষ আমাকেও মঠ থেকে রাজকোটে পাঠালেন তাঁর কর্মী হিসাবে। তখন আমি ব্রহ্মচারী। তার পরের বছর আমার সন্ন্যাস হলো। দেখলাম তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল মানুষ, আর মঠ তাকে দিয়েছেন এমন একটি জায়গায় যেখানে সর্বদা দুশ্চিন্তা। কিন্তু তাকে কোনো দিন বিচলিত হতে দেখিনি। কোনো সমস্যায় তিনি গায়ে মাখতেন না। আমরা যারা বয়োকনিষ্ঠ সাধু ছিলাম তাঁর ওই রকম ভাব দেখে অবাক হয়ে যেতাম। পরে বুঝেছি ঠাকুরের ওপর সম্পূর্ণ নির্ভরতা ছিল বলেই তিনি ওই রকমভাবে থাকতে পারতেন। তার মধ্যে কখনো কোনো ক্রোধ উত্তেজনা দেখিনি। আমরা তো তার অধীনে কাজও করেছি। অনেক জায়গায় দেখি মহান্তরা মেজাজ ঠিক রাখতে পারেন না। নিজেদেরও তো দেখেছি আমরা রেগে যাই, শাসন করি, উত্তেজিত হই, আর তাঁকে দেখেছি কখনো শাসনও করতেন না। শাসন করার মতো ব্যাপার হলে যেমন এই আমাদের মতোই শান্তভাবে বলতেন, এমন করলে কেন, এমন করা কি উচিত হয়েছে, বলেই হেসে উঠতেন। কোথায় আমাকে ভৎসনা করবেন তা নয়, হেসে উঠতেন। এই রকমই ছিল তাঁর প্রকৃতি, তার স্বভাবই ছিল ওই রকম। এইগুলি দেখে স্বামী শারদানন্দজি তাঁর অন্তরে যে কতখানি প্রতিফলিত তা টেরও পেয়েছি। রাজকোট থেকে বেলুর মঠে আসার কয়েক মাস আগে তিনি রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পর্ষদের সদস্য নির্বাচিত হন। মঠে এসে অন্যতম সহকারী সম্পাদক হলেন। তখনও দেখেছি তিনি ঠিক সেই আগের মতোই। আমাকে দেখিয়ে একদিন পরিহাস করে বলছেন, সবাই সমস্যা নিয়ে আসে, এর দেখছি কোনো সমস্যাই নেই। আসলে এই রকম মানুষকে আমি সমস্যার কথা বলবো কি করে, তাই তো ভাবতাম। এমন ধীর স্থির মানুষ যার কোনো সমস্যাই নেই, আর আমি তাকে আমার সমস্যা কি করে বলবো। আমি যখন বরানগর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি, তখন ওখানে খুব গোলমাল চলছে। তিনি নিজে এলেন আর একজনকে সঙ্গে করে। আমাকে তখন রাজনীতির লোকেরা হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, ঘেরাও করবে বলে। সেই সময় স্বামী ভূতেশানন্দজি মহারাজ নিজে এসে ওখানে থেকে আমাকে উৎসাহ দিয়েছেন যাতে আমি একটুও দমে না যাই। একদিন তিনি এসে দোতলার ওপরে আছেন, নিচে তখন গোলমাল চলছে। তিনি আমাকে সাহস দিচ্ছেন, কিছুতেই নতি স্বীকার করবে না। আমাকে সাহস দিয়ে অনুপ্রাণিত করে গেলেন। সেদিন অনেকক্ষণ ছিলেন তিনি। এই ছিল তাঁর প্রকৃতির বৈশিষ্ট্য। তাঁর জীবন সাধুদের কাছে কত যে অনুকরণীয় তা আমি গভীরভাবে অনুভব করেছি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি এরকমই কিছু ঘটনা আপনাদের শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।